নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী গতকাল যে প্রেস কনফারেন্সটা করেছেন, তারপর কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের একদম রাজনীতির মানচিত্রটা বদলে গিয়েছে, রাজনীতির প্রেক্ষাপটটা বদলে গিয়েছে। তার কারণ এই মুহূর্তে আইএনডিআই এর জোট যে শক্তিশালী হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলো যেভাবে এই মুহূর্তে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সটাকে প্রচারের আলোতে আনছেন, সেটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে। এবং ভারতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যেভাবে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছিল, সেটা যে এইভাবে একদম পাবলিক করে দেবেন রাহুল গান্ধী, সেটা হয়তো কেউ ভাবেননি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে যেখান থেকে রাহুল গান্ধী, যে তথ্যগুলো থেকে রাহুল গান্ধী এই অভিযোগগুলো করেছেন, সেই তথ্যগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যে সেটা কিন্তু তার নিজের বানানো বা সেটা কিন্তু তার নিজের খুঁজে বের করা তথ্য নয়। সেই তথ্যগুলো তাকে দিয়েছিল কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং 7 ফিট উচ্চতা যুক্ত, প্রায় 100 কিলো হয়তো ওজন হবে, সেই রকম কাগজগুলোকে একদম 6 মাস করে ঘেটে রীতিমতন তার টিম কিন্তু এই তথ্যগুলো সামনে বের করে এনেছে। এবং সেই জায়গায় রাহুল গান্ধী যেভাবে একদম সামনে এনে দিয়েছেন সম্পূর্ণ বিস্তারিত ভোট চুরির বিষয়টা, তারপর থেকে কিন্তু রীতিমতন বেকায়দায় পড়েছে ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন তারা কিন্তু এই মুহূর্তে তাদের মতন যে আরেকটা প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে একটা পাল্টা দেবেন, সেটা তারা করলেন না। তারা যেটা করলেন সেটা কিন্তু বেশ খানিকটা সমালোচিত হচ্ছে এই মুহূর্তে। তার কারণ রাহুল গান্ধী যা বলেছেন তিনি তো পাবলিক প্ল্যাটফর্মে বলেছেন, তাহলে তার কাছ থেকে আবার হলফনামা চেয়ে এই একই অভিযোগ আবার কেন দেখতে চাওয়া, সেটাই কিন্তু একটা প্রশ্ন কিন্তু সেটা তারা করেছে, যে রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে হবে। এবং সেটা নিয়েই এই মুহূর্তে কিন্তু কপিল সিব্বল, অত্যন্ত বরিষ্ঠ একজন আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সম্পূর্ণভাবে বলেছে যে একটা বালখিল্যতা করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তারা কিন্তু রীতিমতন ভয় পেয়ে গিয়ে এই কাজটা করলো। কপিল সিব্বল কি বলছেন সম্পূর্ণ ঘটনায় শোনাবো আপনাদের। এবং এই মুহূর্তে ভারতবর্ষের পরিস্থিতি কিভাবে ঠিক বদলাচ্ছে গতকালকের প্রেস কনফারেন্সের পর থেকে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঘটনাটা রাহুল গান্ধী গতকাল ঘটিয়েছেন, সেটা কিন্তু কর্ণাটকের একটা বিধানসভা অঞ্চলের মধ্যে তিনি দেখিয়েছেন যে কিভাবে একটা বিধানসভা অঞ্চলে 1 লক্ষ ভোটের কারচুপি হয়েছে। এবং তিনি বলেছেন বারংবার যে এই তথ্য কিন্তু আমরা খুঁজে বের করিনি, এই তথ্য আমাদেরকে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। হয়তো তারা ভেবেছিল যে এত বড় কাগজ দেখে হয়তো সেটা আর ঘেটে দেখবেন না রাহুল গান্ধী, কিন্তু রাহুল গান্ধীর টিম সেই সমস্ত কাগজগুলোকে কিন্তু রীতিমতন রিসার্চ করেন। এবং রিসার্চ করার মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে তার কাছে একদম 6 মাস ধরে রিসার্চ করার পর তিনি অ্যাটম বোমের মতন সেটাকে একদম পাবলিক করেছেন গতকাল। 7ই আগস্টের পর থেকে এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বেশ খানিকটা পরিবর্তিত হয়েছে, সেটা যে কেউ বুঝতে পারছেন। এবং আমাদের যে চ্যানেলে আপনারা যখন দেখছেন এই ভিডিও, সেই ভিডিওতেও আপনারা বারংবার দেখতে পাবেন যে রাহুল গান্ধী বলছেন শুধু একটা রাজ্য কর্ণাটক, সেটা তো আমি দেখালাম, কিন্তু প্রত্যেকটা রাজ্যে একই ঘটনা ঘটেছে। সেটা উত্তরাখণ্ড হতে পারে, সেটা হতে পারে মধ্যপ্রদেশ, সেটা হতে পারে হরিয়ানা, সেটা হতে পারে ছত্তিশগড়, সেটা হতে পারে মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্যে এবং রিসেন্টলি ঘটে যাওয়া দিল্লির ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। এবং সেখান থেকেই ডাউট হয়েছে, সেখান থেকে জন্ম হয়েছে ডাউটের। এবং সবচেয়ে ডাউট যেটা হয়েছে মহারাষ্ট্রতে একদম আমরা দেখতে পেয়েছিলাম যে ডবল ডিজিটেও আসতে পারেনি ভারতীয় জনতা পার্টি লোকসভা আসনের ভিত্তিতে। সেখানে তারা 5 মাসের ব্যবধানে কিভাবে সরকার তৈরি করলো, সেটাই কিন্তু একটা রীতিমতন আশ্চর্য ঘটনা। এবং একই ঘটনা কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে মধ্যপ্রদেশের ক্ষেত্রে তার একই ডাউট ছিল। তিনি যখন রেজাল্ট বেরোলো সেখানে 65টা মাত্র আসন পেল, সেটা কিভাবে হতে পারে না। এবং সেই সমস্ত ডাউটের উত্তর খুঁজে কিন্তু তিনি দেখতে পেয়েছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দিয়ে ভোট চুরি করানো হচ্ছে, এবং সেটা করাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং সেইখান থেকে রাহুল গান্ধী তার যে বক্তব্য, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে ভোট চুরি হচ্ছে, আপনার ভোট কি সুরক্ষিত সেটা আপনি বুঝুন। এবং আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে একদম সরাসরি কিন্তু আজকে সংসদের অভ্যন্তরে একদম ওম বিড়লা, তার সামনে কিন্তু আইএনডিআই এর জোট আবারও উত্তাল হয়ে ওঠে। এবং তারা বলে যে রাহুল গান্ধী যেভাবে একদম খুলাসা করেছেন, তার পরবর্তীতে আর কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হতে পারে না। একটাই বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হবে, যে বিহারের এসআইআর, ইলেকশন কমিশনের যে গাফিলতি, ইলেকশন কমিশন যেভাবে ভোট করাচ্ছে সেগুলো নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে হবে। তাছাড়া সেটা না হলে কাজ বন্ধ, অর্থাৎ একদম রীতিমতন সংসদ বন্ধ থাকবে, সেরকম হুমকি দিয়েছেন আইএনডিআই এর জোটের সামগ্রিক সাংসদরা। এবং আমরা জানি এই মুহূর্তে কিন্তু 249 জন সাংসদ রয়েছেন আইএনডিআই জোটের পক্ষ থেকে লোকসভায়, এবং এনডিএ সরকারের হয়ে কিন্তু 292 জন সাংসদ রয়েছেন। এবং সেই জায়গায় এই যে একটা কয়েকজন সাংসদের রীতিমতো
রীতিমতন এদিক থেকে ওদিক হলেই এনডিএ সরকার পড়ে যেতে হবে, সেই জায়গাটা কিন্তু একদম রাহুল গান্ধী পয়েন্ট আউট করে বলেছেন যে 240-এর জায়গায় বিজেপি যদি 225টা সিট পেত তাহলেই কিন্তু এবারে আইএনডিআই এর জোটের সরকার তৈরি হতো। 2024 সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনের কথা তিনি বলছেন এবং সেই প্রেক্ষাপটে তার বক্তব্য যে একটা বিধানসভাতেই যদি 1 লক্ষ ভোট চুরি হয় তাহলে সারা দেশে যে বিভিন্ন লোকসভাগুলো হয়েছে, একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, তাহলে ধরা যেতে পারে যে বিভিন্ন যে লোকসভাগুলোতে বিজেপি জিতেছে সেই সমস্ত জায়গায় অপ্রত্যাশিতভাবে যেখানে জিতেছে, যেখানে তাদের পপুলারিটি আছে সেখানে তারা জিতেছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু অপ্রত্যাশিতভাবে যেসব জায়গায় তারা জিততে পেরেছে সেই সমস্ত জায়গায় একটা লোকসভা এরিয়ায় যদি 7টা বিধানসভা থাকে তাহলে সেখানে 7 লক্ষ ভোটের চুরি করবে বিজেপি। সেরকম কি ধরে নেওয়া যায়? এই ধরনের একটা ঘটনা কিন্তু এই মুহূর্তে রীতিমতন প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী এবং যে প্রশ্নের উত্তরে মানুষ কিন্তু নিজেদের মতন করে ভাবনা চিন্তা করছেন, মানুষ নিজেদের মতন করে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টও করছেন। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী যে বড় পদক্ষেপটা খেললেন সেটা কিন্তু অপারেশন সিন্দুর কিংবা পেহেলগাঁও অ্যাটাক, মোদি ট্রাম্পের সম্পর্ক সবকটাকে ছাপিয়ে গেছে। একদম ভোট চুরি করে সরকার তৈরি হয়েছে, অর্থাৎ সরকারের যে ক্রেডিবিলিটি, সরকার আদৌ এই সরকার টিকিয়ে থাকার মতন সরকার কিনা, এই সরকারকেই মানুষ চেয়েছেন কিনা সেই প্রশ্ন উঠে গেছে। কিন্তু এই মুহূর্তে হয়তো একদম ইলেকশনের ফল বদলে যাবে না, কিন্তু এই মুহূর্তে যেভাবে সরকার চলছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা এর পরবর্তীতে আর সরকারের সঙ্গে থাকবেন কিনা সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। তার কারণ এই যে সরকারের গায়ে কলঙ্কটা লাগলো, যে সরকার ভোট চুরি করার মাধ্যমে দেশে বিভিন্ন জায়গা থেকে তারা জিতে এসেছে, তার পরবর্তীতে কিন্তু সেই সরকারের সঙ্গে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু নিজেদের নামটা নাও রাখতে পারেন, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু অবশ্যই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রেক্ষিতে, সেটা আমেরিকার ট্যারিফ চাপিয়ে দেওয়া কিংবা একদম আমরা দেখতে পেয়েছি বিহারে যে এসআইআর সেটার প্রেক্ষিতে একদম চিঠি লিখে দিয়েছেন ইলেকশন কমিশনকে, কিংবা আমরা দেখতে পেয়েছিলাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, সেটাও কিন্তু বিরোধিতা করেছেন চন্দ্রবাবু নাইডু। সেই চন্দ্রবাবু নাইডু এখন 16 জন সাংসদ নিয়ে এনডিএ সরকারের সঙ্গে আর শরিক দল হিসেবে থাকবেন তো, এই প্রশ্ন কিন্তু গতকালকের পর থেকে আরো জোরালো হচ্ছে। সুতরাং সমস্তটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখুন যে কপিল সিব্বল যিনি একজন বরিষ্ঠ আইনজীবী, তিনি এই হলফনামা যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম রাহুল গান্ধীকে জমা দিতে বলেছে সেই হলফনামা নিয়ে তার কি বক্তব্য, অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কপিল সিব্বল কি বললেন। By disclosing such facts to inform the people of this country, so nobody else has a conscience, only the people of this country have a conscience, to tell them to wake up and to realize what's happening to our democracy and how the Election Commission has become an agent of the government in power. Otherwise, when these facts were disclosed, the Election Commission should have immediately said, we will have a full investigation into this and we will then place these facts in the public domain. And if there has been any manipulation at such a large scale, and this only relates to one constituency, and I'm sure this will be replicated in other constituencies where elections took place, and to have one person have multiple votes in various constituencies and the same person voting in other states, I mean, and then all that the Election Commission does is to ask him to give an affidavit without application of mind. And they refer to Rule 20, Sub-Rule 3 of the Representation of People's Act of 1960. Now let me tell you what that sub-rule says. Because I have the Act with me. Actually, it refers to when a draft roll is published and then a final roll is published, then objections, in between objections are invited. Right? कि आपकी सूची में अगर नाम है या नहीं है, अगर गलत है तो आप विरोध कर सकते हो, ऑब्जेक्शन दे सकते हो कि साहब इसको, ये यहाँ रहता नहीं है, इसको इस नाम को काटना चाहिए, या ये नाम गलती से छूट गया है, इसमें डालना चाहिए उस ड्राफ्ट इलेक्टोरल रोल में। तो वो सेक्शन जो है वो कहता है पीरियड फॉर लॉजिंग कंप्लेंट्स एंड ऑब्जेक्शंस, मतलब कि एनी सच क्लेम
for the inclusion of a name in the roll and any objection to an entry therein shall be lodged within a period of 30 days. वो 30 दिन तो साल बीत गए, कई साल बीत गए, 30 दिन तो वो तो क्लेम बनता ही नहीं है। तो जैसे ही क्लेम फाइल होगा क्या साहब आपको तो 30 दिन बीच में आना चाहिए था। When form of claims, every such claim for inclusion of name in the new in the roll as new elector shall be in Form 6 signed by the applicant, and if any objection proposed of inclusion of name for deletion of a name in existing roll shall be in Form 7. वो तो ना Form 7(6) फाइल हुआ ना Form 7 फाइल हुआ, और आप कहते हैं आप एफिडेविट दीजिए, किस बेसिस पे एफिडेविट दे? वो तो कहेगा साहब आपने पहले इसको ऑब्जेक्ट क्यों नहीं किया, इसका विरोध क्यों नहीं किया, अब मैं इसे किसको देख सकता हूं। फिर उसके बाद आता है प्रोसीजर फॉर डेजिग्नेटेड ऑफिसर, उसको किस तरह से उन्होंने रूल 14 कहता है मैनर ऑफ लॉजिंग क्लेम्स एंड ऑब्जेक्शंस। फिर प्रोसीजर फॉर रजिस्ट्रेशन ऑफिसर वो कैसे करेगा, एंड इट सेज एनी क्लेम और ऑब्जेक्शन इज नॉट लॉज्ड विद इन द पीरियड वेयरइन इट शैल बी रिजेक्टेड। तो पीरियड में तो लॉज हुआ ही नहीं, तो रिजेक्ट करेगा ही, तो फिर एफिडेविट किस चीज का? मुझे तो मजाक हो गया। एक तो आप इस पे इसको नजरअंदाज करते हो, इसको गहराई से देखना नहीं चाहते, फिर राहुल गांधी को कहते हैं कि एफिडेविट फाइल करे, और उस प्रोसीजर से जबकि वो क्लेम हो ही नहीं सकता, तो वो 30 दिन में करना है। वो 30 दिन तो कई साल हो गए बीत गए।